বলা চলে, নাকি তা মরচে ধরা এক রাজনৈতিক দলদাসে পরিণত হওয়া আমলাতন্ত্র? ভারতের সংবিধানে আইএএস বা আইপিএস অফিসারদের কাজ সাধারণ মানুষের অধিকার রক্ষা করা, কিন্তু গত 1.5 দশক ধরে আমরা বাংলায় কি দেখলাম উর্দিধারী অফিসাররা আমলাতন্ত্রের মাথায় বসে থাকা বড় বড় সচিব, সহসচিবরা এক রাজনৈতিক নেত্রীর পায়ের কাছে বসে ধর্ণা দিচ্ছেন, পুজো করছেন তাকে। আর মাথা যখন ভৃত্য হয়ে যায় তখন তার সারা শরীর, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তারাও হয়ে যায় ভৃত্যতন্ত্রের স্তাবক বাসিন্দা। দেখলাম কোটি কোটি টাকার সারদা রোজ ভ্যালি কেলেঙ্কারির ফাইল গায়েব হয়ে যাচ্ছে, গায়েব করছেন এই আমলাতন্ত্র পুলিশতন্ত্রের মাথায় বসে আছে যারা, তারা। দেখলাম আরজি করের মতো নৃশংস ঘটনায় এক পুলিশ কমিশনারের নেতৃত্বে অভয়ার দেহ কত তাড়াতাড়ি পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করা যায় তার নির্লজ্জ চেষ্টা। দুর্বৃত্তদের দাপটে সাধারণ মানুষের বেঁচে থাকা যখন দায়, খুন ধর্ষণ হয়ে উঠেছে নিতান্তই সাধারণ ঘটনা, তখন কিভাবে এই আমলারা মুখে কুলু পেটে দাসত্ব করে গেছে সেটা দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। হাঁসখালির নাবালিকা মেয়েটিকে গণধর্ষণ করে হত্যা করা হলো, তার দেহটিকেও পুড়িয়ে দেওয়া হলো কোনো রকম তদন্ত না করে। বিচার নেই। নির্লজ্জ মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে সেই ঘটনা সম্পর্কে বললেন দাঁড়িয়ে সবার সামনে, মেয়েটির চরিত্র খারাপ, প্রেগন্যান্ট হয়ে পড়েছিল তাই আত্মহত্যা করেছে। কোনো প্রমাণ, কোনো তদন্ত নেই। তবু মুখ্যমন্ত্রী বললেন এই কথা। বাংলার সর্বকালের লজ্জা মুখ্যমন্ত্রী মমতা বললেন। আমলাতন্ত্র শুনল সে কথা এবং মেনেও নিল লজ্জাহীন ভৃত্যের মতো নিশ্চুপ হয়ে। হাঁসখালির মেয়েটি গ্রামের অশিক্ষিত হতদরিদ্র পরিবারের, তাই শহুরে মধ্যবিত্ত চেতনা প্রতিবাদে জেগে উঠল না আরজিকর কাণ্ডের অভয়ার মতো। এমন ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, আর নতুন করে বলে লাভটাই বা কি? হাঁসখালি, সন্দেশখালি, আরজিকর তো বাংলার লজ্জা, বাঙালির পচে যাওয়ার দলিল। আর এই দলিলের মূল অপরাধী হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং তার মদতদাতা এই আমলাকুল, সচিব, উপসচিব, ডিএম, এসডিওরা, এই সিপি, ডিজি, ডিআইজি, আইজি, এসপি, ডিএসপিরা। আজ সময় এসেছে প্রশ্ন করার, যারা অপরাধীর সহযোগী হিসেবে কাজ করেছেন, যারা সাধারণ মানুষের করের টাকায় বেতন নিয়ে এক ব্যক্তির ও তার দলের দালালি করেছেন, তাদের বিচার কবে হবে? আজ আমাদের দাবি সবকা হিসাব করনা হোগা। শুধু সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস হলে চলবে না, চাই সবকা বিচার। অপরাধী আইএএস, আইপিএস, আমলা, পুলিশ সবাইকে তুলতে হবে অপরাধীর কাঠগড়ায়। একজন আইপিএস বা আইএএস অফিসার যখন শপথ নেন, তিনি কোনো দলের বা ব্যক্তির কাছে শপথ নেন না, তিনি শপথ নেন ভারতের সংবিধানের প্রতি। কিন্তু বাংলায় গত কয়েক বছরে সেই সংবিধানকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ রাজীব কুমার থেকে শুরু করে বিনীত গোয়েল, এই নামগুলো কি কেবল আধিকারিকদের নাম, নাকি এরা এক একটা সিস্টেমের প্রতীক, যে সিস্টেমে পুলিশ আর গুন্ডার মধ্যে পার্থক্য মুছে গেছে, যে সিস্টেমে জেলা শাসক আর পঞ্চায়েত প্রধানের ভাষা এক হয়ে গেছে? মনে পড়ে কি বীরভূমের ত্রাস অনুব্রত ওরফে কেষ্টমণ্ডল, আমাদের মহিষী মুখ্যমন্ত্রীর কথায় যার মাথায় মাঝে মাঝে অক্সিজেনের সাপ্লাই কমে যায়, তাই নাকি সে উল্টো পাল্টা বলে। সেই উল্টো পাল্টা বলার একটা সামান্য উদাহরণ হলো বীরভূমের এক থানার আইসি এবং পুলিশ সুপারকে দেয়া তার হুমকি ও কুরুচিকর কথার কোনো বিচার হয়নি আজ পর্যন্ত। একা অনুব্রত নয়, অনুব্রতরা ছড়িয়ে আছে 15 বছরের এই মুখ্যমন্ত্রীর কৃপায়
সারা দেশ পশ্চিমবঙ্গ জুড়ে। অজস্র ঘটনা। মনে রাখবেন, কোনো নেতা বা নেত্রী একা একটি রাজ্যকে ধ্বংস করতে পারেন না যদি না প্রশাসনিক আমলারা তাদের অপরাধের অংশীদার হন। বাংলার আজ এই যে রুগ্ন দশা, শিল্পহীন শ্মশান, দুর্নীতির আখড়া, এর জন্য রাজনৈতিক নেতাদের চেয়েও বড় অপরাধী ওই অফিসাররা, যারা নিজেদের কলম এবং উর্দির ক্ষমতা ব্যবহার করেছেন আইনের শাসন রাখতে নয়, মানুষের কণ্ঠরোধ করতে। আর এখানেই উঠে আসে নুরেমবার্গ বিচার ও ব্যক্তিগত দায়বদ্ধতার প্রশ্ন। এইসব আমলা অফিসাররা বলে থাকেন, আর সেই কথা আবার আমাদের অনেকেই সমর্থন করেও থাকেন, যে তাদের কোনো উপায় ছিল না, তারা তো শুধু সরকারের আদেশ পালন করেছে মাত্র। এই অজুহাত কিন্তু নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি অফিসাররাও একই কথা বলেছিলেন যখন নুরেমবার্গ বিচারের মুখোমুখি হতে হয়েছিল তাদের। নাৎসি যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য দ্বিতীয় মহাযুদ্ধের পর নুরেমবার্গ আদালত বসে। সেখানে আত্মপক্ষ সমর্থনে হিটলারের নাজি অফিসাররা বলেছিলেন, আমরা হুকুমের দাস। উপরওয়ালা হিটলার এবং তার আদেশ পেয়ে তার সঙ্গীরা যে আদেশ দিয়েছেন, তারা নিরুপায় হয়ে সেটা মেনেই কাজ করেছেন। কিন্তু বিশ্ব ইতিহাস তাদের ক্ষমা করেনি। নুরেমবার্গ ট্রায়াল আমাদের শিখিয়েছে, সুপিরিয়র অর্ডার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে কোনো অপরাধকে জায়েজ বা ন্যায়সঙ্গত করা যায় না। যদি কোনো নির্দেশ সংবিধান বিরোধী হয়, তবে তা পালন করাও একটি অপরাধ। আজ বাংলায় যারা ভোটার কার্ড ছাড়াই বাংলাদেশিদের ভোটার বানিয়েছেন, যারা সিবিআই এর সামনে থেকে ফাইল পুড়িয়ে দিয়েছেন, যারা প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর লাঠি চালিয়েছেন, যারা শাহজাহান, শেখ বাবু গাজী, জাহাঙ্গীর খানদের সীমাহীন দৌরত্ব দেখেও বালিতে মুখ গুজে বসেছিলেন, তাদের জেনে রাখা ভালো, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আপনাদের এই ব্যক্তিগত অপরাধের বিচার একদিন হবেই। নইলে এই দেশ থেকে আইনের শাসন কথাটার আর কোনো, এটা মুছে যাবে, তার কোনো মূল্য থাকবে না। নুরেমবার্গ নীতিমালা অনুযায়ী আপনারা প্রত্যেকে, এই যারা বিখ্যাত প্রখ্যাত আলাপন বন্দ্যোপাধ্যায় ইত্যাদিরা, হরিকৃষ্ণ দ্বিবেদী, একের পর এই নন্দিনী চক্রবর্তী, এরা সবাই ব্যক্তিগতভাবে দায়ী। এবার একটা নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি। অনেকেই এটা জানেন না, আমিও জানতাম না। স্পষ্টভাষী ও মেরুদণ্ড সোজা রেখে চলার অপরাধে পুলিশের রিটায়ার্ড আইজি হয়েও যিনি পুলিশি নির্মমতার কারণে যার মৃত্যু হয় বলে অভিযোগ, সেই পুলিশ অফিসার পঙ্কজ দত্ত আমায় বলেছিলেন এই আইএএস আইপিএসদের মেরুদণ্ড বিক্রির আর এক কারণের কথা। সেই কারণটা হলো এসিআর। আপনারা কি জানেন কেন বাংলার আইএএস আইপিএস অফিসাররা আজ এতটা নুয়ে পড়েছে? লোভে। এর পেছনে রয়েছে একটি সূক্ষ্ম প্রশাসনিক চাল। বামফ্রন্ট আমলেও আমলাদের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু প্রশাসনিক নিয়মগুলো ছিল অনেকটা পেশাদার। কিন্তু বর্তমান সরকার কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিয়েছেন অফিসারদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর দেওয়ার ক্ষমতা। অর্থাৎ কোনো অফিসার কতটা সৎভাবে কাজ করলেন, তার চেয়ে বেশি দেখা হয় তিনি কতটা দিদি ভক্ত, দিদির দলের ভক্ত। এই একটি নিয়ম দিয়ে বাংলার আমলাতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি। ভারতের আর কোথাও এমন নিয়ম নেই। হ্যাঁ, কিছুটা করার চেষ্টা হয়েছে অন্ধ্রপ্রদেশে। 2021 সালে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রাজ্যের আইএএস অফিসারদের এসিআর নিজে লিখতে শুরু করেন, মানে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, একই উদ্দেশ্য নিয়ে। অন্যান্য রাজ্যে যেখানে মুখ্য সচিব বা বিভাগীয় সচিবরা এই রিপোর্ট দেখেন ও লেখেন, বাংলায় সেখানে সরাসরি কালীঘাটের ওই বাড়ি থেকে সার্টিফিকেট নিতে হয়। কাকে কি দেয়া হবে তিনিই দেন সার্টিফিকেট। এর ফলে কি হয়েছে? আমলারা এখন জনগণের সেবক নন, তারা নেত্রীর ব্যক্তিগত বডিগার্ডে পরিণত হয়েছেন। তারা জানেন প্রতিবাদ করলে পানিশমেন্ট পোস্টিং হবে, আর তোষামত করলে মিলবে ভালো পোস্টিং, অবসরের পরে কোনো বড় চেয়ার, যেমনটা মিলছে পশ্চিমবঙ্গে মমতা জমানায়।
আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্থ, বিপি গোপালিকা, সঞ্জয় বসু, অভিরূপ সরকার, কতজনের নাম করব, গাদা 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 নাম। আমরা ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে এবং বাংলার সাধারণ মানুষের পক্ষ থেকে আজ কয়েকটি স্পষ্ট দাবি জানাচ্ছি। এক, শ্বেতপত্র। বিগত 15 বছরে কোন কোন অফিসার কোন কোন বিতর্কিত নির্দেশে সই করেছেন তার একটা পূর্ণাঙ্গ তালিকা জনগণের সামনে আনতে হবে। 2, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। যে সমস্ত অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে তাদের এবং তাদের পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি পিএমএলএ আইনের অধীনে বাজেয়াপ্ত করতে হবে, যাতে এই নোংরা লোভ কোনো আইএএস আইপিএসকে ভবিষ্যতে তাদেরকে এইভাবে জনবিরোধী না করতে পারে। তৃতীয়ত, তাদের পেনশন বন্ধ করতে হবে। যারা সংবিধানের বদলে দলের সেবা করেছেন তাদের সরকারি পেনশন অবিলম্বে বন্ধ করা চাই। মানুষের করের টাকা কোনো দালালের ভোগ বিলাসের জন্য নয়। এবং চতুর্থ, ফাস্ট ট্র্যাক কোর্ট, আরজি কর থেকে শুরু করে এই সমস্ত মামলা সারদা আমলাদের জড়িত থাকার মামলা, এই সব বিচার করতে হবে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্টে। অভয়ার মা এবার এমএলএ হয়েছেন, স্বাগত তিনি এই লড়াইটা বিধানসভায় সামনে পৌঁছে দেবেন এই আশা করে বাংলার মানুষ। কারণ অভয়ার মার দুঃখ শুধু একা তার দুঃখ নয়, এটা বাংলার মানুষেরও দুঃখ। বাংলার মাটি বিপ্লবের মাটি। এই মাটি থেকে একসময় ব্রিটিশরা উৎখাত হয়েছিল, আর আজ যারা মনে করছেন উর্দির আড়ালে লুকিয়ে সাধারণ মানুষ